কি আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। বর্ষার দিনে জঙ্গলের সতেজ রূপটা ফুটে ওঠে, চারিদিক যেন সবুজে সবুজে প্রাণবন্ত হয়ে থাকে। এমনই এক বৃষ্টির দিনে চারপাশে জঙ্গলে ঘেরা একটা কটেজে থাকলে কেমন হয় বলুন তো, যেখানে ভোর হয় ময়ূরের ডাকে। নিম্নচাপের সেই স্বাদটা উপভোগ করতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া থেকে পুরুলিয়া। লাল মাটির দেশে চলেছি আমরা পাঁচজন। তবে কম্বিনেশনটা একটু বেঢকই ছিল। ড্রাইভিং সিটে বুবাই, সে গাড়ি চালাবে কি, হোম মিনিস্ট্রির চাপেই তো নাজেহাল। তার পাশে কল্যাণ, সম্পর্কে আমার মামা ঠিকই, তবে প্রেশারটা বড্ড হাই। ঘুরতে ভালোবাসে, কিন্তু ওই যে একটু খিটখিটে। আর পিছনে আমরা তিনজন, আমার একদিকে দেবাদা, যে আবার বড্ড কম কথা বলে, তবে সব কিছুতে পার্টিসিপেশন 100%। অন্যদিকে দুলালদা, বয়স 60-এর দিকে এগোচ্ছে ঠিকই, কিন্তু মানুষটা খুবই রঙিন। তার বকবক থামানোর সাধ্যই ট্রাফিক সিগন্যালের রেড লাইটেরও নেই। ছোটবেলায় নাকি বাঘের ডাক শুনে ঘুমোতে যেতেন, তবে গুজবটা ধরা পড়ে যাওয়ায় ব্যাস, আমি তো ছিলামই চাটাচাটির জন্য। তাই তুমুল হট্টগোলের মধ্যেই কখনো গাড়ি ছুটল জয়পুর ফরেস্ট, তো কখনো মুকুটমণিপুর। তালবেরিয়া ড্যামের মাছ ধরা থেকে সুতানের গভীর জঙ্গলে পদচারণ। এছাড়া তো লালমাটির দেশে খাল বিলে ভরা সবুজ প্রকৃতির অভাব নেই। সঙ্গে আবার বিষ্ণুপুরে মল্লার রাজাদের স্থাপত্যের ইতিহাস, আর একেবারে তাঁতির বাড়িতে ঢুকে গিয়ে বালুচরি শাড়ির নকশা দেখা। এসবের মধ্যেও জীবনের বাঁকের আরও একটা গল্প খোদাই হয়ে থাকলো মনের মধ্যে। পাঁচজন অসম ব্যক্তি লালমাটির দেশে এক সূত্রে সেজে উঠতে পারলো কিনা সেটাই দেখাবো আজকের ভিডিওয়ে। তো চলুন ঢুকে পড়ি শালপিয়ালের জঙ্গলে। ট্যুরটা প্ল্যান করার একমাত্র এজেন্ডা ছিল বৃষ্টি আর নিম্নচাপ। এটা না পেলে যে এই স্বাদটা পাওয়া যাবে না, যেটার জন্য বর্ষায় ঘুরতে যাওয়ার প্ল্যানটা করা। সেই মতো জুলাইয়ের একটা ডেট প্রেডিক্ট করে ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা পাঁচজন। কিন্তু মনে একটা টেনশন, বৃষ্টি আদেও পাবো তো? কারণ আগের 4 দিন যে কাঠফাটা রোদ দেখে হতাশ হয়ে পড়েছিলাম। আমরা আবার তারকেশ্বর রোড না ধরে বর্ধমান দিয়ে এগিয়ে চলেছি। শক্তিগড়ে টিফিন করে গাড়ি নিয়ে জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছি। গাড়ি যত এগোচ্ছে প্রকৃতির রূপ তত পাল্টাতে শুরু করেছে, সঙ্গে মুখ ভার করা শুরু করেছে আকাশও। মনে তো আমার তখন খুবই মজা, প্ল্যান মতো সব হলে যা হয় আর কি। কিন্তু তখনও কি আর জানতাম জয়পুরের জঙ্গলে গিয়ে রাস্তা হারিয়ে ফেলবো আমরা।
ঘন্টা 4 সময় সকাল 10টার মধ্যেই পৌঁছে গেলাম বিষ্ণুপুর পার করে জয়পুরের জঙ্গলে। সো ফাইনালি এসে গেছি জয়পুর ফরেস্টে। ঠিক একেবারে বাঁকুড়া ঢোকার আগে এই জয়পুর ফরেস্ট, এবং এই জয়পুর ফরেস্টের যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি, যে ফরেস্টের ঘনত্ব দেখতে পাচ্ছি, সত্যি তাজ্জব হয়ে যাচ্ছি। এখানটায় এসে সময় কাটানো, গ্রাম বাংলায় গিয়ে সময় কাটানো তো একটা অন্য ব্যাপার, কিন্তু এই জঙ্গলের মধ্যে সময় কাটানোটা কিন্তু সত্যি একটা অন্য অনুভূতি দিচ্ছে আমাদের। চারিদিকে হাওয়া বইছে আর তার মধ্যে এরকম পরিবেশ, সত্যি মাদকতা তো আছেই, কিন্তু যে জিনিসটা উপলব্ধি করছি, যে গ্রাম বাংলা এবং তার বৈচিত্র্য, সঙ্গে রয়েছে এরকম একটা পরিবেশ, এরকম একটা প্রকৃতি। আমরা পাহাড়ে গেলে পাহাড়ি জঙ্গল দেখতে পাই ঠিকই, কিন্তু আমাদের সামনে, আমাদের কাছে এরকম জিনিস, সত্যি এখানটায় শুধু বসে থাকতে হবে, বসে বসে আড্ডা দিতে হবে, ঘন্টার পর ঘন্টা কখন কেটে যাবে সত্যি বোঝা যাবে না। আর সেই ফিলটাই আমরা এখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। রাস্তার দুধারে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়েই ঝকঝকে পিচের রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে, কিন্তু এত সহজ ঘোড়ায় তো আমার আবার মন ভরে না। তাই তো বাদিকের জঙ্গলের সরু রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল বুবাই। সামনের দিকে যত এগোচ্ছি ততই স্তম্ভিত হচ্ছি গ্রাম্য জঙ্গলের অদ্ভুত রূপ দেখে। বুবাই গাড়িটাকে হঠাৎই একটা নির্জন জায়গায় দাঁড় করিয়ে দিল। কেন সেটা ওর মুখ দিয়েই শুনুন। দারুণ আবহাওয়া এখানে। সবচেয়ে ভালো যেটা জিনিস লাগছে সেটা হচ্ছে যে রাস্তার সঙ্গে আমাদের জঙ্গলের যে একটা মানে ফরেস্টের যে একটা মেলবন্ধন, আর তার মধ্যে যে হাওয়াটা চলছে, এটা অপূর্ব দৃষ্টি। এখানে না আসলে এই জিনিসটাকে উপলব্ধি করা যাবে না যে কোন জায়গায় আমরা থাকি আর কোন জায়গায় আমরা দেখিনি সেই জিনিসটাকে। তো এখানে আমি বলবো সবাই যেন আসে, এখানে এসে এই জিনিসটাকে উপলব্ধি করতে হবে যে প্রকৃতি কতটা সুন্দর, যে আমাদের আশেপাশেই রয়েছে কিন্তু আমরা সেটাকে লক্ষ্য করতে পারছি না। কখনো ঠিক বুঝে উঠতে পারিনি কখন যে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছি আমরা যে শুধু তখন জঙ্গলের ভিতর এগিয়ে চলেছি সামনের দিকে। আসলে প্রকৃতির নেশায় আমরা তখন বুঁদ হয়ে আছি। বেশ কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর খুঁজে পেলাম 2-4টে বাড়ি আর 2-1টা লোক। তখন গিয়ে একটু আশ্বস্ত হচ্ছি ঠিকই, কিন্তু হঠাৎ কল্যাণ গিয়ে একটা লোককে ধরে জায়গাটা সম্পর্কে জিজ্ঞাসা করলো। তার থেকে জঙ্গলের ইতিহাস শুনে তো তাজ্জব বনে গেলাম আমরা সবাই। আমার যিনি বাবার মামা বা দাদুরা এখানে কাজ করেছেন আর কি একটা সময়। আচ্ছা, সেটা খুব বেশি দূর, তার মানে বেশি ইয়ে নয়, মানে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ, ঠিক আছে, তারপরে স্বাধীনতার আগে পর্যন্ত ছিল সবই। এবং আমার বয়স হয়ে গেল 63। আমরা ছোটবেলায় এখানে অনেক শুটিং ফুটিং হতো তখন। আমরা স্কুল লাইফ থেকে যখন, তখন অনেক পরিষ্কার ছিল, আরো ঝকঝকে ছিল, সেই জায়গাগুলোতেই মানে জঙ্গল হয়ে গেছে। এই আর কি। ঠিক আছে, রানওয়ে ছিল তখন, প্লেনও নামতো, আর সেটা দাউদের মুখেই শোনা। জয়পুর ফরেস্ট, আর সেই ফরেস্টের যে রানওয়ে, একেবারে ব্রিটিশ আমলের রানওয়ে, সেই রানওয়ের আশেপাশে রয়েছি। যদিও এখন সেটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, এখানে জঙ্গল হয়ে গেছে, কিন্তু সেই ব্রিটিশ আমলে মূলত যুদ্ধক্ষেত্রের প্রস্তুতির জন্যই এই রানওয়ে তৈরি করা হয়েছিল জয়পুর ফরেস্টের একেবারে মাঝখানে। আর সেখানটাই আমরা দাঁড়িয়ে আছি। স্বাধীনতার আগে নাকি যুদ্ধ বিমান উঠতো এখানে। এখানকার মানুষ জায়গাটাকে চাতাল বললেও রানওয়ে যে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এবার জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমাদের ডেস্টিনেশন যে মুকুটমণিপুর পার করে ঝিলিমিলি। কিন্তু এবার শুরু হলো বৃষ্টি। গাড়ি যত জঙ্গলের ভিতর দিয়ে এগোচ্ছে ততই শক্তি বাড়ছে বৃষ্টির। সে সময়ের অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। আধ ঘন্টা পর আকাশ পুরো পরিষ্কার। এবার গাড়ি এগোচ্ছে মুকুটমণিপুরের দিকে। ঝকঝকে পিচের রাস্তার সামনে আকাশের রংটা উফ, সত্যি যেন মায়াবী লাগছিল আমাদের কাছে। সোজা রাস্তাটা চলে গেছে ঝিলিমিলি, আর ডান দিকে মুকুটমণিপুর, মাত্র 9 কিলোমিটার। তাই বাঁকুড়ার সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনটা একটু ঘুরে দেখার লোভ সামলাতে পারলাম না। এভাবে হাওয়া দিচ্ছে আর যা সমস্ত দেখছি গ্রাম বাংলার প্রকৃতি, সত্যি মুকুটমণিপুর সবসময় বাঙালির কাছে একটা সেরা ডেস্টিনেশন। আর সেখানটায় কেন এটা সেরা ডেস্টিনেশন, এখানে আশাই ও কংসাবতী এই দুই নদীর সঙ্গমে অবস্থিত মুকুটমণিপুর সবুজ অরণ্য আর বেলে পাথরের টিলায় ঘেরা এক প্রাকৃতিক সম্পদ। ডক্টর বিধান রায়ের রূপরেখায় গড়ে ওঠা মুকুটমণিপুরের বাঁধটি ভারতের তৃতীয় বৃহত্তম হিসেবে লিপিবদ্ধ রয়েছে। আশেপাশে উপজাতীয় সংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার টানেই পর্যটকরা ভিড় জমায় এই মুকুটমণিপুরের জলধারে। আমাদেরও মন ছুঁয়ে নিয়েছিল জায়গাটা। মনে হচ্ছিল যেন দুই নদীর মিলনে বসেই সময়টা কাটিয়ে দিই। কেমন লাগছে তোমার জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, সেটাই। জল থাকলে আরো ভালো লাগতো। জলটা বৃষ্টি তো হচ্ছে না, এখন তো কম বৃষ্টি যদি এখন তো না, তবে এই যে ফুরফুরে হাওয়াটা, এটা কিন্তু হাতে যে আর সময় নেই। তখন দুপুর 2টো পার করে গেছে, এখনো 32 কিলোমিটার দূরে ঝিলিমিলি। তাই এবার গাড়ি ছুটলো টপ গিয়ারে। শালপিয়ালের জঙ্গলে ভরা ঝিলিমিলিতে ঢুকতেই আবার আকাশে ঘন মেঘ। এখানে আমাদের আজকের আস্তানা রিমেল রিসর্ট। আর রিমেলে ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি। এদিকে পেটে ছুঁচো ডন দিচ্ছে, তাই কোনো দিকে আর না তাকিয়ে হামলে পড়লাম মাংস ভাতে। সঙ্গে আবার শুক্তো বেগুন ভাজা আর আলু পোস্ত। আহা, যেন অমৃত। আচ্ছা, খেয়ে উঠে আবার বেরিয়ে পড়বো তালবেরিয়া লেক আর সুতানের জঙ্গলে। কাল আবার যাব বিষ্ণুপুর। সঙ্গে তো রয়েছে রিমেল রিসর্টের সুন্দর সব মুহূর্ত। আসলে গল্পটা যে অনেকটাই বড়, তাই এখানেই একটা বিরতি নিতে হচ্ছে। সিরিজের দ্বিতীয় পর্বে নিয়ে আসবো বাকিটা।